নমস্কার বন্ধুরা, আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করলেন। এবার ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট হলো 6%। এইবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, বলুন তো যে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে? না পেন পেপার বের করার দরকার হবে না, খুব সহজে 1 মিনিটেতেই আপনি এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। এর জন্য একটা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় রুল অফ 72। তো শুধু এই রুল অফ 72 নয়, পার্সোনাল ফাইন্যান্সের এরকম 15টা ফর্মুলা আছে, যেই 15টা ফর্মুলার সাহায্যে খুব সহজেই আপনি আপনার দৈনন্দিন জীবনের পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন ডিসিশান খুব সহজেতেই নিয়ে নিতে পারবেন, বেশি ভাবনা চিন্তা না করে। তো এই ভিডিওতে সেরকম 15টা রুলই জানবো। তো সবার প্রথম যেটা শুরু করেছিলাম রুল অফ 72 দিয়ে। তো এই রুল অফ 72টা কি? রুল অফ 72 হলো যে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে সেটা খুব সহজেই বের করা যায় রুল অফ 72 দিয়ে। তো আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই এক্সাম্পলটাই মনে করুন। ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেট হচ্ছে 6%। তাহলে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে? জাস্ট এই 72টাকে আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিটের রেট দিয়ে ডিভাইড করলেই হবে। 72 ডিভাইড বাই 6 তার মানে কত হলো? 12। তাহলে 12 বছর লাগবে আপনার টাকা ডবল হতে। ঠিক তেমনিভাবে মনে করুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, মিউচুয়াল ফান্ডে আপনার 12% রিটার্ন দিয়েছে। তাহলে মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ডবল হতে কত সময় লাগবে? 72/12 তার মানে কত আসছে? 6 বছর। তাহলে 6 বছরে আপনার টাকা ডবল হবে। এবার এই যে রুলটার কথা বললাম, এই রুলটা একটুখানি অ্যাপ্রক্সিমেশন আছে এই রুলটাতে। মানে কি? মানে আমি যখন 6 বছর বলছি তার মানে এরকম হতে পারে যে 6 বছর 1 দিন 2 দিন এরকম আসবে, কিন্তু বিরাট কিছু তফাৎ নেই, একদম অ্যাপ্রক্সিমেশানে আছে। তো আমাদের মোটামুটি কাজ চালানোর কাজটা কিন্তু এখানেতেই হয়ে যাবে। তো এই জন্য এই রুলটা খুব পপুলার। এরপরে যে রুলটার কথা বলবো সেটাকে বলা হয় রুল অফ 114। এই রুলটা কি কাজে লাগে? এই রুলটাতে আপনি হিসেব করে বলতে পারবেন যে আপনার টাকা 3 গুণ হতে কত সময় লাগবে। এবার ওই আগে এক্সাম্পলটাই মনে করুন, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন 6% ইন্টারেস্ট, তাহলে আপনার টাকা 3 গুণ হতে কত সময় লাগবে? 114 ডিভাইড বাই 6 তার মানে কত আসছে? 19 বছর লাগবে আপনার টাকা ডবল হতে। আবার মিউচুয়াল ফান্ড যদি কনসিস্টেন্টলি 12% সিএজিআর হারে রিটার্ন দিয়ে দেয়, তাহলে আপনার টাকা 3 গুণ হতে কত সময় লাগবে? 114 ডিভাইড বাই 12 মানে 9.5 বছর। এরপরে এই প্রসঙ্গে আরেকটা রুলও আছে। এই রুলটা হলো রুল অফ 144। তো এই রুল অফ 144 কি বলছে? যে আপনার টাকা 4 গুণ হতে কত সময় লাগবে সেটা এই রুল থেকে বের করা যায়। আগের এক্সাম্পলটাতেই এখনও স্টিক থাকছি, ব্যাংকের এফডির রেট 6%, তাহলে আপনার টাকা 4 গুণ হতে কত সময় লাগবে? 144 ডিভাইড বাই 6 মানে 24 বছর। আবার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 4 গুণ হতে কত সময় লাগবে? যদি মিউচুয়াল ফান্ডের রিটার্ন সিএজিআর যেটা সেটা ধরি 12%, তাহলে কত সময় লাগছে? 144 ডিভাইড বাই 12 তার মানে 12 বছর। তো আপনি বুঝতে পারলেন যে এই রুলটা কিভাবে ব্যবহার হলো। এইবার এই যে রুলগুলোর কথা বললাম এগুলো হলো টাকা ইনভেস্ট করার জন্য। এবার অনেকে মনে মনে ভাবছেন, আরে টাকা ইনভেস্ট করার কথা তো বলছেন, কিন্তু টাকা ইনভেস্ট করার জন্য টাকা কোথায় থাকবে সেটা তো প্রথমে দেখতে হবে। তো সেই নিয়ে আসছে রুল নাম্বার 4। সেটা কি? যে আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা কতটা খরচা করবেন, কতটা জমা করবেন, আর সেই রুলটাকে বলা হয় 50-30-20 রুল। তো এই রুলটা কি বলছে? যে আপনি প্রতি মাসে যে টাকাটা ইনকাম করছেন তার 50% আপনার নিড, মানে যেটা একদম বেসিক চাহিদা, তার পিছনে খরচা করবেন। যেমন ধরুন অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো হলো বেসিক চাহিদা। 30% আপনি আপনার শখ বা ইচ্ছে যেগুলো আছে সেইগুলো চরিতার্থ করার জন্য ব্যবহার করবেন। হতে পারে আপনি বেড়াতে যেতে চান, সিনেমা দেখবেন, মোবাইল কিনবেন, টিভি, ফ্রিজ কিনবেন। তো এগুলো আমাদের আকাঙ্ক্ষা বা চাহিদা আছে। তো এইখানে আপনি 30% খরচা করবেন। আর 20% যেটা, সেই 20% কিন্তু আপনাকে সেভ করতে হবে আর ইনভেস্ট করতে হবে। এবার আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন মিস্টার অমিত প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে, তাহলে তার 50% মানে 25,000 টাকা সে ওই নিডেতে খরচা করবে, ওয়ান্সে খরচা করবে 30% মানে 15,000 টাকা, আর সেভ আর ইনভেস্ট করবে 10,000 টাকা। ইনভেস্টমেন্ট তো করতে হবে, কিন্তু ইনভেস্ট করব কোথায়? স্টক মার্কেটে করব, মিউচুয়াল ফান্ডে করব, ব্যাংকের ফিক্সড ডিপোজিটে করব, এরকম অনেক কনফিউশন থাকে। তো এই নিয়ে আসছে রুল নাম্বার 5। রুল নাম্বার 5 বলছে যে আপনি স্টক মার্কেট বা রিলেটেড প্রোডাক্ট, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, ইটিএফ, এইসব জায়গাতে আপনি আপনার যে টোটাল ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট ইনভেস্ট করবেন সেইটা নিয়ে একটা রুল আছে, সেটাকে বলা হয় 100-H রুল। আপনি ইকুইটি প্রোডাক্ট মানে স্টক বা মিউচুয়াল ফান্ডেতে যে পরিমাণে ইনভেস্ট করবেন সেটা কত 100 থেকে আপনার বয়স বাদ দিলে যে পার্সেন্টেজটা থাকছে সেই পরিমাণ টাকা আপনি ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করবেন, আর বাকিটা ডেট প্রোডাক্টে ইনভেস্ট করবেন।
মনে করুন আপনার বয়স 30 বছর, তাহলে আপনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টে কত ইনভেস্ট করবেন? 100 - 30 মানে 70%, মানে আপনার আয়ের 70% আপনি স্টক, মিউচুয়াল ফান্ড এরকম জায়গাতে ইনভেস্ট করবেন, আর 30% ডেট প্রোডাক্ট, ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশান এইসব জায়গাতে ইনভেস্ট করবেন। এইবার আমি তো বলে দিলাম যে আপনি 20% এইখানে ইনভেস্ট করবেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় যে আপনি খরচা করার পরেতে মাসের শেষে এসে দেখা যাচ্ছে কিছু টাকাই তো বেঁচে নেই, সব টাকাই খরচা করে ফেলেছি। সেই নিয়ে আসছে আমার পরের রুলটা। সেটা কি? সেটা হলো ফার্স্ট উইক রুল। ফার্স্ট উইক রুল কি বলছে যে টাকাটা আমি ইনভেস্ট করব বলে ডিসাইড করেছি সেটা মাসের শেষ পর্যন্ত ফেলে রাখলে হবে না, তাহলে কিন্তু খরচা হয়ে যাবে। প্রথম সপ্তাহেতেই আপনার যেদিন আয় হচ্ছে সেই আয়ের প্রথম সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু আপনার যে টাকাটা জমা করার সেটা করে ফেলতে হবে। বাকি যে টাকাটা বেঁচে থাকবে সেইটা খরচা করবেন। কারণ যদি আপনি মাসের শেষ পর্যন্ত ওয়েট করেন তাহলে দেখবেন আপনার আর 20% ইনভেস্ট করা হয়নি, সব খরচা হয়ে গেছে টাকা। এরপর আপনি ইনভেস্টও করে ফেলেছেন, স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন এবং খুব স্বপ্ন দেখছেন যে বিরাট বিরাট রিটার্ন পাবেন, মিউচুয়াল ফান্ড 20-30% রিটার্ন পেয়ে যাবেন। এইরকম যদি আশা করে থাকেন তাহলে কিন্তু ভুল হবে। তো আপনি এই যে বিভিন্ন প্রোডাক্টে ইনভেস্ট করছেন সেখান থেকে কতটা রিটার্ন পাবেন না, এই সম্বন্ধে আপনাকে একটু রিজনেবল হতে হবে। এক্সপেকটেশন কিন্তু হাই হলে চলবে না। তো এই নিয়ে আসছে আমার পরের রুল, সেটা হলো রিটার্ন এক্সপেকটেশন রুল। এটাকে বলা হয় 10:5:3 রুল। 10% রিটার্ন আপনি পাবেন ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট প্রোডাক্ট থেকে। লং টার্মের ক্ষেত্রে বলছি, স্টক মার্কেট হোক, মিউচুয়াল ফান্ড হোক, আপনি এক্সপেকটেশন রাখবেন 10%। বেশি হলে ওয়েল অ্যান্ড গুড, বাহ, কিন্তু আপনি রাখবেন 10%ই এক্সপেকটেশন। ডেট রিলেটেড প্রোডাক্ট যেগুলো আছে, যেমন ধরুন আপনার ব্যাংকের ফিক্সড ডিপোজিট হতে পারে, পোস্ট অফিসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, এইগুলোতে আপনার এক্সপেকটেশন হবে 5%। অনেকে ভাবছেন যে এখন তো এফডিতে অনেক ইন্টারেস্ট দিচ্ছে, সবসময় থাকবে না, ইন্টারেস্ট রেট আবার কমবেও, তো আপনাকে লং টার্মে ধরতে হবে। লং টার্মে আপনি 5% এক্সপেকটেশন রাখবেন, আর 3% এক্সপেকটেশন রাখবেন ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের যে সেভিং অ্যাকাউন্ট আছে সেইখান থেকে। আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে দিয়েছেন, কিছু টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিয়েছেন, কিছু টাকা এফডিতেও ইনভেস্ট করে দিয়েছেন, পোস্ট অফিসে ইনভেস্ট করে দিয়েছেন। হঠাৎ করে দেখা গেল টাকার দরকার, কিন্তু টাকা নেই, ক্যাশ নেই গাড়িতে, সেভিং অ্যাকাউন্টেও টাকা নেই, সব টাকা তো মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, কোথা থেকেও তোলা যাচ্ছে না। মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করতে হবে, কিন্তু লসে বিক্রি করতে হবে, কারণ এখন যেটা আমি ইনভেস্ট করেছিলাম তার এনএভি কমে আছে। তো এই যে লস সেল বা অভাবী বিক্রি, এটা তো অ্যালাউ করা যাবে না। সেই জন্য কী করতে হবে? এমার্জেন্সিতে কিছু টাকা রেখে দিতে হবে। সেটা কতটা? আমার 6 মাসের যেটা ইনকাম সেটা আমি এমার্জেন্সি ফান্ড হিসাবে টাকাটা রাখবো। সেটা একদম লিকুইড জায়গাতে রাখবো, যেখানে রাখলে আমি খুব সহজেই সেই টাকাটা তুলে ফেলতে পারি। মনে করুন আপনার প্রতি মাসেতে 25,000 টাকা ইনকাম, তাহলে 6 মাসের যে ইনকাম মানে ধরুন কত, 1.5 লাখ টাকা, সেটা আপনি কিন্তু এমার্জেন্সি ফান্ডে রাখবেন। আর এটাকে বলা হয় 6 ইন্টু এমার্জেন্সি ফান্ড রুল। এইবার সব কিছুই ঠিকঠাক আছে, ইনভেস্টমেন্টও ভালো হচ্ছে, এমার্জেন্সিতেও টাকা আছে, কিন্তু ক্ষুধা না খাস্তা কিছু হয়ে যেতেও পারে, তো জীবনের তো কোনো ভরসা নেই। সেই কারণের জন্য আমাদের যারা ডিপেন্ডেন্ট তাদের জন্য কিন্তু আমাদের এখন থেকে ভেবে রাখতে হবে। আর সেই কারণের জন্যই কিন্তু আমাদের লাইফ ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে। আর এক্ষেত্রে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স অবশ্যই দরকার। টার্ম ইন্স্যুরেন্সে কিন্তু আপনার কাভারেজটা বেশি পাওয়া যায় কম প্রিমিয়াম দিয়ে। যদিও টার্ম ইন্স্যুরেন্সে যে টাকাটা আপনি জমা করছেন, যে প্রিমিয়ামটা, আপনি যদি ক্লেম না করেন আপনি কিছু পাবেন না, কিন্তু তাতেও ক্ষতি নেই। আমি আপনাকে বলছি টার্ম ইন্স্যুরেন্সটা করুন, বাকি টাকাটা অন্যান্য জায়গায় ইনভেস্ট করুন, এখানে কোনো রিটার্ন না পেলেও ক্ষতি নেই। আপনি টার্ম ইন্স্যুরেন্স করবেন কত টাকার, সেক্ষেত্রেও একটা থাম্ব রুল আছে। সেটা কি? যে আপনার যে বছরে ইনকাম তার 20 গুণ কিন্তু আপনাকে লাইফ কাভারেজ নিয়ে রাখতে হবে। বছরে যদি ইনকাম 6 লাখ হয় তাহলে 1,20,00,000 টাকার আপনি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখুন। এইবার লাইফের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের যারা সদস্য আছে তাদের হেলথটাকেও কিন্তু ইনসিওর করে রাখতে হবে। বর্তমান সময়ে চিকিৎসার খরচা একদম লাগাম ছাড়া হারে বাড়ছে, আর সরকারি জায়গাতে তো সুযোগ পাওয়াটাই মুশকিল, জানেনই নিশ্চয়ই, সেখানে বিরাট ভিড় হয়। তো সেই কারণের জন্যই কিন্তু আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে। প্রতিটা মেম্বারের নামে হেলথ ইন্স্যুরেন্স হবে, তবে আপনি ফ্যামিলি প্ল্যান নিয়ে নিতে পারেন। তো টোটাল ফ্যামিলি প্ল্যান কতটা নেবেন তারও একটা রুল আছে। সেটা কি? যে আপনার যেটা অ্যানুয়াল ইনকাম অ্যাটলিস্ট তার 50% অথবা 5 লাখ, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাই নেবেন। যেমন মনে করুন যদি আপনার ইনকাম 20 লাখ হয় তাহলে আপনি 10 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখুন। এবার ইনকাম যদি 8 লাখ হয় তাহলে তার 50% তো 4 লাখ হচ্ছে, কিন্তু আমি বলবো 5 লাখ নিয়ে রাখুন, মিনিমাম 5 লাখ রাখুন, অথবা আপনার যেটা অ্যানুয়াল স্যালারি তার 50% নিয়ে রাখুন, এর মধ্যে যেটা বেশি হবে। তো এটা গেল হেলথ ইন্স্যুরেন্স রুল। এরপর সবারই একটা আকাঙ্ক্ষা থাকে নিজস্ব বাড়ি করার। এবার নিজের বাড়ি কিনতে গেলে, বিশেষ করে যদি শহরাঞ্চল হয়,
এককালীন পুরো টাকা দিয়ে বাড়ি কেনা মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার। লোন নিয়ে বাড়ি মোটামুটি সবাই কেনে, তো লোন নেওয়ার ক্ষেত্রেও একটা রুল আছে। তো সেই রুলটাকে কি বলে, সেটাকে বলে 3:20:30:40 রুল। রেলগাড়ির মতো নাম। আপনারা ভাবছেন যে বাবা এটা আবার কি বড় রুল হলো। খুব সহজ রুল আপনাকে বলছি। প্রথম যে 3টা বলছে না, এই 3 মানে হচ্ছে যে আপনি যখন বাড়ি কিনবেন সেই বাড়ির দাম কত হওয়া উচিত। বলছে যে আপনার যে অ্যানুয়াল ইনকাম না, আপনার বাড়ির দাম তার 3 গুণ ম্যাক্সিমাম হওয়া উচিত, তার বেশি না। 25,000 টাকা ইনকাম করছেন মাসে, বছরে হয়তো ইনকাম করছেন 3 লাখ টাকা, 30 লাখ টাকার বাড়ি কিনতে যাবেন না। আপনাকে কি করতে হবে, আপনার যেটা অ্যানুয়াল ইনকাম ম্যাক্সিমাম তার 3 গুণের সমান যে বাড়ি, সেই দামেরই বাড়ি কিনবেন, তার বেশি নয়। ওয়েট করে থাকবেন দরকার হলে, কিন্তু তার বেশি কিনলে গিয়ে আপনার ফিনান্সটা খারাপ হয়ে যাবে, সব টাকা আপনার বাড়ির ইএমআই দিতেই চলে যাবে। সেই জন্য বললাম। সেকেন্ড 20টা কি বলছে, 20 মানে হচ্ছে আপনার লোন টেনিওর, মানে কত দিনের জন্য লোন দেবেন। 20 বছরের জন্য আপনি লোন নেবেন। এরপরে আসছে 30। এই 30টা কি বলছে, যে আপনার যে ইএমআই, সেই ইএমআইটা যেটা কিনা বাড়ির লোন নেওয়ার জন্য তো আপনাকে ইএমআই দিতে হবে, সেই ইএমআইটা আপনার যে টোটাল ইনকাম তার 30%-এর বেশি হওয়া উচিত না। কারণ তার 30%-এর বেশি হলে ওই যে বললাম আপনার পার্সোনাল ফাইন্যান্স গড়বড় হয়ে যাবে, সব টাকা এখানেই ঢুকে যাবে, আর অন্যান্য খরচা করার জন্য আপনার টাকাই থাকবে না। এইটা দেখতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট, সেই লাস্টের যে 40 সেটার কথা বলছি। সেটা কি, যে সবাই লোন দিয়ে দেবে, ব্যাংকও লোন দিয়ে দেবে, কিন্তু সব টাকা লোন নিতে যাবেন না। প্রথমে তো কিছু টাকা নিজেকে দিতে হবে, কিছু টাকা জমিয়ে নিন, তারপরে বাড়ি কেনার কথা ভাবুন। এই যে প্রথমে কিছু টাকা আমি নিজে থেকে দিয়ে দেবো বা জমিয়ে নেবো, এটাকে বলা হয় ডাউন পেমেন্ট। তো আপনি অ্যাটলিস্ট 40% ডাউন পেমেন্ট করে দেবেন, মানে আপনার যে বাড়ি তার যা দাম তার 40% প্রথমে ডাউন পেমেন্ট করে দিন, বাকি যে টাকা থাকছে সেই টাকার লোন নিন। এরপরে আরেকটা রুল আছে, এটাও খুব ইম্পর্টেন্ট রুল, এটাকে বলে 40% ইএমআই রুল। বর্তমান সময়টাই তো হচ্ছে আপনার ধারের যুগ না, সব কিছু আমরা ইএমআই কিনছি, বাড়ি কিনছি, গাড়ি কিনছি, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট কিনছি, সব ইএমআই কিনছি। তো ইএমআই তো বাড়তি থাকছে, তো দেখতে হবে যে ইএমআইটা যেন আমার যে ইনকাম তার 40%-এর বেশি না হয়ে যায়, তাহলে সব টাকা ইএমআই এ দিতে হবে, খাওয়া দাওয়ার জন্য আর টাকা বেঁচে থাকবে না। তো সেই কারণের জন্যই ম্যাক্সিমাম 40%, মানে 10,000 টাকা যদি ইনকাম করি মাসে, ম্যাক্সিমাম যেন 4,000 টাকা আমার ইএমআই হয়, তার বেশি যেন না হয়। এরপরে আরেকটা রুল আছে, সেটা খুব ইম্পর্টেন্ট রুল। সেটা হচ্ছে যখন আমরা কোনো লাক্সারি প্রোডাক্ট কিনি, অনেক সময় কী হয়, আমরা ইম্পালসিভ হয়ে গিয়ে কোনো কিছু জিনিস কেনার কথা ভাবি, কিন্তু এই লাক্সারি প্রোডাক্ট কেনার আগে কিন্তু আমাদেরকে 2 বার ভাবতে হবে। এই যে 2 বার ভাবতে হবে বললাম না, এই রুলটার নামও তাই, ওই জন্য যে সেই রুলটা হচ্ছে যে বাইং টুয়াইস রুল। তো বাইং টুয়াইস রুলটার মানেটা কি, মানে হচ্ছে যে ধরুন আপনি একটা লাক্সারি প্রোডাক্ট কিনলেন, কেনার পর আরও একটা ওই একই লাক্সারি প্রোডাক্ট আপনি কি কোনো রকম কষ্ট ছাড়াই কিনে ফেলতে পারবেন? যদি পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, এটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। মনে করুন কেউ মাসে 50,000 টাকা ইনকাম করে, এইবার মনে করুন যে 2,000 টাকা দিয়ে সে একটা লাক্সারি শুজ কিনলো। এবার আরেকটা লাক্সারি শুজ সে কি কিনতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। 50,000 টাকা ইনকাম করে একটা 2,000 টাকা দিয়ে কিনেছে, আরেকবার একটা কিনে নিতে পারবে। তার জন্য তার বিরাট কিছু কষ্ট হবে না বা বিরাট কিছু ফাইন্যান্সিয়াল ট্রাভেলে সে পড়বে না, তো সে সেটা কিনে নিতে পারবে। এবার মনে করুন একজন 50,000 টাকা ইনকাম করে 25,000 টাকা দিয়ে একটা ফোন কিনলো, স্মার্টফোন। এবার আমি যদি জিজ্ঞেস করি যে পরের মাসে আবার একটা 25,000 টাকা দিয়ে সে স্মার্টফোন কি কিনতে পারে? চাপ আছে। এক মাসে এটা কেনা হয়েছে, তাতেই ফিনান্স অনেকটা বিগড়ে গেছে, কারণ প্রায় 50% টাকা ওখানে চলে গেছে। পরের মাসে আবার একটা 50% টাকা চলে যাওয়া, চাপ আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ওই যে লাক্সারি প্রোডাক্টটা 50,000 টাকা স্যালারিতে 25,000 টাকার যে আমার স্মার্টফোনটা আমি কিনছি, সেটা কিন্তু কেনার আগে আমাকে 2 বার ভাবতে হবে। যদি খুব আর্জেন্সি না থাকে বা খুব দরকার না থাকে, সেটা অ্যাভয়েড করে যাই ভালো। তো এইটাকে বলা হচ্ছে বাইং লাক্সারি প্রোডাক্টের রুল। এরপরে যেটা আসছে যে আমরা চাকরি করছি, এবার সারা জীবন তো চাকরি করবো না, রিটায়ারমেন্টও তো নিতে হবে। রিটায়ারমেন্টের পরে টাকা করতে গিয়ে আসবে। সৌভাগ্যবান কিছু মানুষ থাকতে পারে যারা কিনা হয়তো পেনশন পাবেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পেনশন নেই। তো আপনাকে নিজের ব্যবস্থা এখন থেকে নিজেকেই করে নিতে হবে। তো সেই কারণের জন্য রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করতে হবে। এইবার মনে করুন আজকে আমি রিটায়ারমেন্ট নেব, তো কত টাকা আমার কাছে থাকলে আমি বলতে পারবো যে হ্যাঁ, এইবার আমি ফ্রি আছি, মানে এবার আমি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারি। তো সেইটাকে বলা হয় 25 টাইমস অ্যানুয়াল এক্সপেন্ডিচার রুল। মানে আপনার সালের যে খরচা, প্রতি বছরের যে খরচা, তার 25 গুণ টাকা যদি আপনার জমা হয়ে যায়, তাহলে আমি বলবো যে আপনি স্বচ্ছন্দে এবার রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারেন। মনে করুন আজকে আপনার অ্যানুয়াল এক্সপেন্স হচ্ছে 4 লাখ টাকা, বছরে 4 লাখ টাকা খরচা, তাহলে অ্যাটলিস্ট আপনাকে এর 25 গুণ মানে 1 কোটি টাকা জমা থাকলে আপনি রিটায়ারমেন্ট নেবার কথা ভাবতে পারেন। এরপর লাস্টে যেটা রুল নাম্বার 15, সেটা কি? সেটা হলো স্টার্ট আর্লি, বি কনসিস্টেন্ট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রতি সপ্তাহেতে অ্যাটলিস্ট 2 ঘন্টা করে
টাইম দিন পার্সোনাল ফাইন্যান্সের জন্য। কিছু না হোক আমার ভিডিও দেখুন, অনেক ভিডিও বানাই পার্সোনাল ফাইন্যান্স নিয়ে, আশা করি আপনার উপকার হবে।